শ্রী মহাপুরুষ মহারাজের স্মৃতিকথা। স্বামী গম্ভীরানন্দ। মহাপুরুষ স্বামী শিবানন্দজিকে একবার অনুরোধ করা হয়েছিল শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের কথা বলতে। তাতে তিনি উত্তর দিয়েছিলেন, আমরা তাঁর ভালোবাসাতেই মুগ্ধ হয়ে তাঁর কাছে থেকে গিয়েছিলাম। তার উপদেশাবলী বা জীবনের ঘটনাবলী স্মরণ করে রাখার দিকে নজর ছিল না। মহাপুরুষটির স্মৃতিকথা লিখতে গিয়ে আমাকেও তাই বলতে হয়। অধিকন্তু তিনি যতদিন নরদেহে অবস্থিত ছিলেন ততদিন আমাকে থাকতে হয়েছিল দূরে দেওঘরে বিদ্যাপীঠে, অথবা বছর দেড়েকের জন্য উদ্বোধন কার্যালয়ে শ্রী শ্রী মায়ের বাটিতে। তবু ছুটির দিনে বেলুড় মঠে থাকা সম্ভব হতো। তখন নিয়ম ছিল, প্রতিদিন সকালে সাধু ব্রহ্মচারীরা তাঁর ঘরে তাঁকে প্রণাম করতে যেতেন এবং খানিকক্ষণ দাঁড়িয়ে তাঁর কথামৃত পান করতেন। সে সময়ে তাঁর জীবনের ঘটনাবলী যা বলতেন বা উপদেশ দিতেন, সেসব কথা বিভিন্ন গ্রন্থে বিভিন্ন ব্যক্তি প্রকাশ করেছেন। সুতরাং আবার লিখতে গেলে পিষ্ট পেষণ হবে মাত্র। অথচ স্বামী অপূর্বানন্দজির আদেশ এসেছে কিছু লিখতেই হবে। সুতরাং এই চেষ্টা। প্রথম যখন বেলুড়ে আসি তখন মঠের কর্মপরিচালকদের কাছে শুনেছিলাম মহাপুরুষজি খুবই কড়া মেজাজের লোক আর খুব গম্ভীর, কথাবার্তা বেশি না বলে এক কথায় সব সেরে দেন। তাই তাঁদের কথা শুনে মহাপুরুষজির সম্বন্ধে মনে বেশ একটা ভয় ছিল। কিন্তু প্রথম যেদিন দেখা হলো সেদিন আমি চুপ করেই বসেছিলাম। অপর দু একজন যাতায়াত করছিলেন বা দু একটি কথাও বলছিলেন। আমি তার দিকে সর্বদা তাকিয়ে বসেছিলাম এবং তিনিও মাঝে মাঝে আমাকে দেখছিলেন। অতি সুন্দর ছিল তার চেহারা এবং গায়ের রং ছিল খুব ফর্সা। দৃষ্টিতেও ছিল একটা স্নেহের ভাব। সুতরাং ভয় সম্পূর্ণ না কাটলেও মনে মনে স্থির করেছিলাম, এই সৌম্য শান্ত সাধু মহারাজই হবেন আমার জীবনের পথ প্রদর্শক। এরপরে যখন দেওঘর বিদ্যাপীঠে যাই তখন সেখানকার কর্তৃপক্ষ আমাকে শ্রী শ্রী ঠাকুরের অপর একজন সন্তানের নিকট দীক্ষা নেবার কথা বলেছিলেন, কিন্তু আমি জানিয়েছিলাম আমি মনে মনে মহাপুরুষটিকেই গুরুপদে বরণ করেছি। শুনে তাঁরা আর কিছু বলেননি। এসব 1923 খ্রিস্টাব্দের কথা। তখন সবেমাত্র 7-8 মাস রামকৃষ্ণ মিশনে প্রবেশ লাভ করেছি। এরই মধ্যে আমার ইচ্ছা হলো আমি মহাপুরুষটির কাছে মন্ত্র দীক্ষা নেব এবং ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করব। তাই একদিন মনের বাসনা জানিয়ে মহাপুরুষটিকে চিঠি লিখে ফেললাম। শীঘ্রই অনুকূল উত্তর এলো। শ্রী শ্রী মায়ের তিথি পূজাতে ব্রহ্মচর্য হবে এবং এরই মধ্যে কোনো এক সময়ে দীক্ষাও হবে। তখন নিয়ম কানুনের তেমন কড়াকড়ি ছিল না। মঠের প্রেসিডেন্ট মহাপুরুষজি এবং সেক্রেটারি শারদানন্দজি যে কোনো সময়ে ব্রহ্মচর্য বা সন্ন্যাস দিতেন। আমি চিঠিখানা দেওঘর বিদ্যাপীঠের অধ্যক্ষকে দেখাতে তিনি বেশ একটু বিরক্তি প্রকাশ করলেন। প্রথমত তাকে না জানিয়ে কেন চিঠি লিখেছিলাম, দ্বিতীয়ত এত তাড়াহুড়ার কি প্রয়োজন ছিল। কিন্তু মহাপুরুষজির আদেশ এসেছে তাই না বলতে পারলেন না। যা হোক, সদ্ভাবানন্দজির অনুমতি নিয়ে আমি বেলুড়ে গেলাম এবং শ্রী শ্রী মায়ের জন্মতিথিতে 1923 সালে আমাদের ব্রহ্মচর্য দীক্ষা হয়ে গেল। সে দলের সকলের নাম মনে নেই, তবে স্বামী ভূতেশানন্দ, স্বামী অচিন্তানন্দ এ দুজন ছিলেন। এছাড়া আরো 4-5 জন ছিলেন বলে মনে হয়। তার মধ্যে ভবানী চৈতন্য বলে একজন ব্রহ্মচারী, যিনি ঋষিকেশে তপস্যা করতে গিয়ে গঙ্গার বাণে ভেসে যান। গোবিন্দ নামের আর একজন, যিনি বাড়িতে ফিরে যান কিন্তু চিরজীবন অবিবাহিত থাকেন। যাক, সেসব কথা। এর কয়েকদিন পরেই মহাপুরুষটির জন্মতিথি উদযাপিত হলো এবং সেদিন আমার মন্ত্র দীক্ষাও হলো। তিনি মন্ত্র দীক্ষা দিয়ে বীজ মন্ত্রটি গঙ্গা জল দিয়ে মেঝেতে লিখে বুঝিয়ে দিলেন। তারপর বললেন, গুরু দক্ষিণা দাও। আমি এসব নিয়মবিধি কিছুই জানতাম না, সুতরাং কিছু নিয়েও যাইনি। তিনি অবস্থা বুঝে বললেন, নিচে ঠাকুর ভাণ্ডার থেকে একটা হরিতকি বা অন্য কোনো ফল নিয়ে এসো।
ঠিক কি ফল এনেছিলাম আমার মনে নেই, তবে সেটি গ্রহণ করে আমাকে নিচে যেতে বললেন এবং শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করলেন, ঠাকুর এর কল্যাণ করো। আমার ব্রহ্মচর্যের নূতন নাম হয়েছিল সৌম্য চৈতন্য। তাই মহাপুরুষজি দেখা হলেই ছান্দোগ্য উপনিষদের কথা স্মরণ করে বলতেন, সদেব সৌম্য। তারপর 1926 খ্রিস্টাব্দে 28শে জানুয়ারি শ্রী পঞ্চমী তিথিতে বিদ্যাপীঠের নবনির্মিত এবং নিজস্ব 3টি বাড়ির দ্বারোদ্ঘাটনের জন্য মহাপুরুষজি দেওঘরে এসেছিলেন। একটি বিস্তীর্ণ খোলা মাঠের একপাশে 3টি ছোট বাড়ি তৈরি হয়েছিল। সামনে 2টি একতলা বাড়ি ছেলেদের থাকার জন্য। সে দুটির ভিতরের কাজ শেষ হয়ে গেলেও টাকার অভাবে বাইরের আস্তরের কাজ বাকি ছিল। তার পেছনে একটু দূরে তৈরি হয়েছিল রান্নাঘর এবং তার সামনে বসে খাবার জন্য চওড়া বারান্দা। মহাপুরুষজিকে থাকতে দেওয়া হয়েছিল এই মাঠের সম্মুখস্থ রাস্তার অপর দিকে অন্য একটি রাস্তার মোড়ে বিপিন কুটির নামক একটি বাড়িতে। সেখানে তার সঙ্গে আগত অন্য সাধুরাও থাকতেন। বাড়ির মালিক বিনা ভাড়ায় বাড়িটি কিছুদিন ব্যবহার করতে দিয়েছিলেন। আমরা তখন থাকতাম 2টি ভাড়া বাড়িতে, যাদের নাম ছিল ক্ষমা ভিলা ও বামা ভিলা। যথাসময়ে নূতন বাড়িগুলির দ্বারোদ্ঘাটন হয়ে গেল এবং আমরা ভাড়া বাড়ি ছেড়ে সেখানে চলে এলাম। এরপরেও মহাপুরুষজি দেওঘরে কিছুদিন ছিলেন। আমি তখন হেডমাস্টারের কাজে নিযুক্ত ছিলাম। মহাপুরুষজির অবস্থানকালে আশ্রমের কর্তা সদ্ভাবানন্দজি আমাকে রান্নাঘরে কাজ করতে বলেছিলেন। সুতরাং মহাপুরুষজির কাছে যাবার আমার তেমন ফুরসত ছিল না। বিদ্যাপীঠে মাঠের রাস্তার ধারে একটি কোণ বেশ উঁচু ছিল। সেখান থেকে বৈদ্যনাথ শিব মন্দিরের চূড়া দেখা যেত। তীর্থযাত্রীরা ওখানে এসে মন্দির চূড়া দর্শন করত এবং সাষ্টাঙ্গ প্রণাম করত। অনেক সময় সেখানে রাত্রিবাসও করত। যাত্রীরা এলে জনকয়েক ঢাকিও এসে জুটত এবং তারা যাত্রীদের ঘিরে ঢাক বাজাতো ও নাচত। যাত্রীরাও তাতে যোগ দিত এবং ঢাকিদের কিছু কিছু বকশিশ দিত। তখনও বিদ্যাপীঠের দোতলা বাড়িগুলি তৈরি হয়নি, সুতরাং রান্নাঘরের বারান্দা থেকে ওই দৃশ্য দেখা সম্ভব হতো। স্থানীয় ভাষায় ওই মাঠটিকে বলতো দর্শনীয়া টাট। একদিন রান্নাঘরের বারান্দায় বসে তরকারি কুটছি, এমন সময় দেখি মহাপুরুষজি ওই কোণে উপস্থিত হয়েছেন। তাঁকে দেখে ঢাকিরা আহ্লাদে ঢাক বাজিয়ে তাঁকে ঘিরে নৃত্য আরম্ভ করেছিল এবং মহাপুরুষজিও তাতে যোগ দিলেন। অতঃপর তাদের কিছু বকশিশ দিয়ে তিনি হেঁটে রান্নাঘরের দিকে এলেন এবং আমার কাছে এসে বললেন, এখানে দেখছি মহাশক্তির বিকাশ, কালে এখানে খুব বড় কাজ হবে। এই কথার অর্থ কি তখনও তা বুঝিনি, এখনো বুঝি না। তবে তাঁর কৃপায় বিদ্যাপীঠ এখন একটি পূর্ণাঙ্গ আবাসিক উচ্চ বিদ্যালয়ে পরিণত হয়েছে এবং দিল্লির শিক্ষা বিভাগের কাছে ওইরূপ স্বীকৃতি পেয়েছে, যার ফলে অনেক ভালো ভালো ছেলে সেখানে পড়তে আসে। শিক্ষার মানও খুব উঁচু হয়েছে এবং পরীক্ষায় ছাত্ররা বিশেষ কৃতিত্ব দেখাচ্ছে। শুনেছি মহাপুরুষজিকে লক্ষ্য করে ঠাকুর একবার বলেছিলেন, এর খুব উঁচু শক্তির ঘর, যেখান থেকে সৃষ্টির আরম্ভ হয়। আর শুনেছি যে মঠের প্রাথমিক অবস্থায় তিনি ওই শক্তি বিষয়ে মাঝে মাঝে আলোচনা করতেন। দেওঘরে থাকাকালীন একদিন সকালে কাজের অবসরে মহাপুরুষজির কাছে গিয়ে দেখি তিনি বিছানায় বসে হাঁপাচ্ছেন এবং জনকয়েক সাধু পাশে দাঁড়িয়ে আছেন। মহাপুরুষজির হাঁপানি রোগ ছিল, দেওঘরের ঠান্ডায় তা বেশ বেড়ে গিয়েছিল। তিনি বলছিলেন, সারা রাত বসেই কাটিয়েছি, আর নিজের বুকে হাত দিয়ে বললেন, ব্যথাটা যখন খুব বেড়েছিল তখন এটাতে মন একাগ্র করেছিলাম এবং কষ্টবোধ চলে গিয়েছিল। অমনি সেখানে উপস্থিত ওঙ্কারানন্দজি প্রশ্ন করলেন, ওটা কি মহারাজ? তিনি উত্তর দিলেন, ওই তো আত্মা। তখন বিদ্যাপীঠের ছেলেরা একটা হস্তলিখিত পত্রিকা বের করত। আমি তাতে স্বামীজি সম্বন্ধে একটা প্রবন্ধ লিখেছিলাম। একদিন শুনলাম তিনি সে পত্রিকাটি নিয়ে গেছেন পড়বার জন্য।
শুনে ভাবলাম এইবারেই বিপদ ঘটবে। কাঁচা হাতের লেখা কিনা, কি লিখেছি তিনি পড়ে বিরক্ত হয়ে হয়তো মঠ থেকে তাড়িয়েই দেবেন। কিন্তু পরে শুনে আশ্বস্ত হলাম যে তিনি প্রবন্ধ পড়ে খুশি হয়েছেন। ওই সময়ে একদিন ব্রহ্মচারী বালানন্দজির আশ্রমে দুপুরে ভিক্ষা গ্রহণের আমন্ত্রণ আসে। ওরা সর্বতভাবে সন্ন্যাসীর মতো জীবনযাপন করলেও কখনো সন্ন্যাস গ্রহণ করতেন না। জটা জুট মণ্ডিত বৃদ্ধ এবং বহুজন সম্মানিত বালানন্দজিও নিজেকে ব্রহ্মচারী বলেই পরিচয় দিতেন। মহাপুরুষটির সঙ্গে আমরা সকলে মন্দির আদি দর্শন করলাম। সেখানে একটি নূতন পুষ্করিণী খোঁড়া হয়েছিল। বালানন্দজি অনুরোধ করলেন মহাপুরুষটি যেন এক গণ্ডূষ জল গ্রহণ করেন, যাতে পুষ্করিণীটি পবিত্র হয়ে যায়। মহাপুরুষজি সে অনুরোধ রক্ষা করেছিলেন। তারপর তিনি একটি বেলতলার চারপাশে বাঁধানো পাকা বেদির উপর বসে বালানন্দজির সঙ্গে সদালাপ আরম্ভ করলেন। আমরাও যে যেখানে পারি আশেপাশে বসে পড়লাম। ওই সময় মহাপুরুষজির একটি কথার জের ধরে বালানন্দজির প্রধান শিষ্য ব্রহ্মচারী পূর্ণানন্দ প্রশ্ন করলেন, শঙ্করাচার্য কি বিজ্ঞানী ছিলেন? কথা শুনে ওঙ্কারানন্দজি বেশ ক্ষুব্ধ হলেন এই ভেবে যে দুই প্রধানের মধ্যে সদালাপ চলছে, সেখানে কোনো শিষ্যের পক্ষে তর্কের অবতারণা করা সাধু বিগর্হিত কাজ। তাই তিনি মহাপুরুষজিকে বললেন, মহারাজ, আমি এর প্রশ্নের উত্তর দেব? মহাপুরুষজি সম্মতি দিলেন। তখন ওঙ্কারানন্দজি পূর্ণানন্দকে প্রশ্ন করলেন, আপনি বাদ বিতণ্ডা বা তর্ক কি করতে চান? বালানন্দজি দেখলেন গতিক ভালো নয়, তাই তিনি পূর্ণানন্দকে থামিয়ে দিলেন। ব্রহ্মচারী পূর্ণানন্দের মতিগতি কিন্তু তাতেও শুধরায়নি। কারণ আমরা যখন ভিক্ষা গ্রহণে বসেছিলাম তখন সকলের নিকট কমণ্ডলু নেই দেখে তিনি বললেন, আপনারা দেখছি পানপাত্র না নিয়েই ভিক্ষা গ্রহণে এসেছেন। অর্থাৎ তার মতে আমরা সাধুদের আচরণ জানতাম না। আমরা কিন্তু কোনো উত্তর দিইনি। ব্রহ্মচারীজির আশ্রমের উল্টো দিকে রাস্তার ওপারে এক মারওয়ারি ভদ্রলোকের বাড়ি ছিল। ওদের আশ্রমের সঙ্গে মনোমালিন্য থাকায় তিনি কখনো সেখানে পদার্পণ করতেন না। সে সময় আমাদের মঠের সাধু স্বামী গিরিজানন্দজিও সেই বাড়িতে ছিলেন। তিনিও এই আশ্রমে যেতেন না। সুতরাং আহারান্তে একটু বিশ্রামের পর উক্ত ভদ্রলোক ও গিরিজানন্দের অনুরোধক্রমে আমরা মহাপুরুষজির সঙ্গে সেই বাড়িতে গেলাম। কিছুক্ষণ আলাপাদির পর মহাপুরুষজি তাদের দুজনকেই তাঁর সঙ্গে সেই আশ্রমে আসতে বললেন। তাঁরাও সে আদেশ পালন করে আশ্রমে এলেন এবং বালানন্দজি তাদের সাদরে গ্রহণ করলেন। এরপর আমরা বিদ্যাপীঠে ফিরে আসি, কিন্তু গিরিজানন্দজির প্রতি বালানন্দজির বিরূপ ভাব দূর হয়নি। কারণ এর পরেও তিনি আমাদের বহুবার বলেছেন, रामकृष्ण मिशन तो अच्छा ही है, लेकिन कोई कोई खराब आदमी उसके अंदर घुस जाते हैं। 1926 খ্রিস্টাব্দের 1 এপ্রিল থেকে 8 দিন বেলুর মঠে একটি কনভেনশন বা সাধু ও ভক্তদের সম্মেলন হয়। সম্মেলনের সভাপতি ছিলেন মহাপুরুষজি, কিন্তু তার পক্ষে বৃদ্ধ বয়সে প্রকাশ্য সভায় ইংরাজিতে ভাষণ দেওয়া সম্ভব ছিল না। তাই তাঁরই অনুমতিক্রমে স্বামী নিখিলানন্দ ইংরেজি ভাষায় একটি ভাষণ লিখেন এবং প্রকাশ্য সভায় মহাপুরুষজির নির্দেশে আমেরিকা হতে আগত স্বামী পরমানন্দ উহা পাঠ করেন। পাঠ শেষ হলে মহাপুরুষজি মন্তব্য করলেন, বাহ, বেশ লিখেছে। এই কথা অনেকেই শুনলেন এবং ভাবলেন, মহাপুরুষ কত সরল এবং প্রচলিত রীতি অনুসারে মিথ্যাকে অবলম্বন করে নিজের গৌরব বাড়ানোর প্রতি কত বিরূপ। 1927 খ্রিস্টাব্দে পূজ্যপাদ স্বামী শারদানন্দজির দেহত্যাগের পর মহাপুরুষজির শরীরও অসুস্থ হয়। সুতরাং বায়ু পরিবর্তনের জন্য তিনি মধুপুর যান এবং শেঠ ভিলায় অবস্থান করেন। ইতোমধ্যে আমার জীবনে একটা বড় রকম পরিবর্তন ঘটে গেছে। কনভেনশনের কিছুকাল পরেই দেওঘর বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী সদ্ভাবানন্দজি যক্ষা রোগে আক্রান্ত হন এবং কর্তৃপক্ষ আমাকেই অধ্যক্ষ নিযুক্ত করেন, যদিও আমি তখনও ব্রহ্মচারী সৌম্যচৈতন্য এবং মাত্র কিঞ্চিত অধিক 3 বছর আগে সংঘে যোগ দিয়েছি।
আমার টাকা সংগ্রহের ক্ষমতা মোটেই ছিল না, এখনো নাই। শতলব্ধ দানের টাকা দিয়েই আমাকে কাজ চালাতে হতো। অথচ বিদ্যাপীঠের সেই প্রারম্ভিক সময়ে প্রচুর অর্থের প্রয়োজন ছিল। স্বামী সদ্ভাবানন্দজির থাকাকালে দু একজন কংগ্রেস কর্মী স্বামী সত্যানন্দ ও জ্ঞান বিদ্যাপীঠের কাজে যোগ দেন। সত্যানন্দ বেশি দিন থাকেননি। তিনি পরে নেতাজির দলে যোগ দিয়েছিলেন এবং ব্যাংককে দেহত্যাগ করেন। জ্ঞানদা কিছুকাল বিদ্যাপীঠে থাকার পর স্বাত্মানন্দ নামে পরিচিত হন। বেলুড়ে থাকাকালে ইহা প্রকাশ পায় যে তিনি রাজদ্রোহের সহিত সক্রিয়ভাবে জড়িত এবং সেজন্য তাকে সংঘ ত্যাগ করতে হয়। যাক, সেসব পরের কথা। আলোচ্যকালে জ্ঞানদা ছিলেন টাকা সংগ্রহ বিষয়ে আমার পরামর্শদাতা। তার সঙ্গে আমি মাঝে মাঝে দেওঘরে টাকার জন্য সাইকেলে ঘুরেছি, কিন্তু ফল বিশেষ কিছুই হয়নি। এবারে মহাপুরুষজি মধুপুরে এসেছেন শুনে জ্ঞানদা বললেন, চলো মধুপুরে। মহাপুরুষজি সেখানে আছেন, সুতরাং টাকা সংগ্রহের সুবিধা হবে। তবে সাইকেলে যেতে হবে, তা না হলে শহরে ঘোরাঘুরি করব কি করে? জ্ঞানদার কথাটা লাগলো ভালো। মহাপুরুষজির দর্শন পাবো, আবার টাকা পাবারও সম্ভাবনা আছে। দেওঘর থেকে মধুপুরের দূরত্ব রেলপথে গেলে প্রায় 22 মাইল, আর মেঠো রাস্তায় গেলে হয়তো 19-20 মাইল। কোনো সড়ক ছিল না, মাঝে আবার একটা চওড়া ক্ষীণ স্রোতা নদী পেরোতে হতো। সুতরাং কখনো সাইকেলে চড়ে, কখনো সাইকেলকে ঘাড়ে করে আমরা দুজনে দুপুরে খাবার অনেক আগেই শেঠ ভিলায় উপস্থিত হলাম। প্রথমেই দেখা মহাপুরুষজির সেক্রেটারি স্বামী গঙ্গেশানন্দের সঙ্গে। তিনি আমাদের দেখেই বললেন, মহাপুরুষজি আছেন অপরের বাড়িতে অতিথি হয়ে, তোমরা এইভাবে ভিড় করলে তিনি এবং গৃহস্বামী দুজনেই বিব্রত হবেন, আর টাকা সংগ্রহ করা চলবে না, তাতে মহাপুরুষজির দুর্নাম হবে। সুতরাং আমরা ঠিক করলাম মহাপুরুষজিকে দর্শন ও প্রণাম করেই দেওঘর ফিরে যাব। মধ্যাহ্ন আহারের জন্য বাজার থেকে কিছু কিনে খেলেই চলবে। কিন্তু আমরা যখন মহাপুরুষজিকে দর্শন করতে গেলাম, তিনি আমাদের সাদরে গ্রহণ করলেন এবং না খেয়েই ফিরে যাব শুনে বললেন, না, এখানেই দুপুরে খাবে। গৃহস্বামীও সেখানে উপস্থিত ছিলেন, তিনিও ইহাতে সানন্দে সায় দিলেন। ইতোমধ্যে দেওঘরের অপর সাধু ব্রহ্মচারীরাও রেল যোগে শেঠ ভিলায় উপস্থিত হলেন। কথায় কথায় টাকা সংগ্রহের প্রসঙ্গ উঠতে মহাপুরুষজি বললেন, যে যা চায় ঠাকুর কৃপা করে তাকে তাই দেন। তোমরা বিদ্যাপীঠের জন্য টাকা চাচ্ছ, তাও হয়ে যাবে। ওই সময় বিদ্যাপীঠের সহকর্মী স্বামী ধর্মেশানন্দ উপস্থিত ছিলেন। তিনি তার স্মৃতিকথায় লিখেছেন যে মহাপুরুষজি আমায় আশীর্বাদ করেছিলেন, ঠাকুরের কৃপায় তোমার চতুর্বর্গ ফল, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ লাভ হবে। আমি তাকে প্রশ্ন করেছিলাম, আপনি এ কথা কোথায় পেলেন? তিনি বললেন, আমি ডায়েরিতে লিখে রেখেছিলাম। আমি উত্তর দিয়েছিলাম, আপনি ডায়েরি বা যাতেই লিখে রাখুন, আমি এ কথা শুনিনি, এবং এটা অযৌক্তিক যে মহাপুরুষজি তাঁর সংঘের একজন মুক্তিকামী ব্রহ্মচারীকে এই বলে আশীর্বাদ করবেন যে তার অর্থ ও কাম লাভ হবে। আহার সেদিন বেশ ভালোই হয়েছিল। আহারের পর আমি ও জ্ঞানদা মহাপুরুষজিকে প্রণাম করে সাইকেলে দেওঘরে ফিরে গেলাম। অপরেরা ট্রেনে ফিরলেন, টাকা সংগ্রহ কিছুই হলো না। মধুপুর থেকে মহাপুরুষজি কাশীধামে চলে যান এবং অদ্বৈতাশ্রমে বাস করতে থাকেন। তখন মঠে বেশ একটা আন্দোলন চলছে যে ব্রহ্মচর্য ও সন্ন্যাস গ্রহণের সময় বেঁধে দিতে হবে। তাই পাছে আমার আবেদন না মঞ্জুর হয়, এই ভয়ে এতদিন সন্ন্যাসের জন্য দরখাস্ত করিনি। এখন হঠাৎ কাশী থেকে তার বার্তা এলো, ব্রহ্মচর্যের পর যাদের 3 বছর হয়ে গেছে তারা সকলে চলে এসো, মহাপুরুষজি স্বামীজির জন্মতিথি দিবসে সন্ন্যাস দিবেন। তেমন উপযুক্ত ছিলাম আমরা 3 জন, স্বামী সৎস্বরূপানন্দ, স্বামী গৌরীশ্বরানন্দ এবং আমি। আমরা 3 জনেই তাড়াতাড়ি টিকিট কিনে দেওঘর থেকে কাশীধামে উপস্থিত হলাম। সেখানে ভাবী সন্ন্যাসের সাথী পেলাম স্বামী শিবস্বরূপানন্দজিকে এবং আরো 2-3 জনকে, যাদের নাম এখন মনে নেই। সন্ন্যাসের পূর্বে আত্মশ্রাদ্ধ করতে হয়।
এখন মুশকিল হলো এই যে পুরোহিত খুঁজে পাওয়া যাচ্ছিল না। সব কথা শুনে মহাপুরুষজি বললেন, তোমরাও যেমন পিণ্ড পাকিয়ে দশাশ্বমেধ ঘাটে নিয়ে গঙ্গায় বিসর্জন দেবে। এই কথা বলে ওই পিণ্ডদানের সময় যে মুদ্রা দেখাতে হয় তাও দেখিয়ে বললেন, এই দেখিয়ে দেবে। আমাদের অবশ্য তা করতে হয়নি, কারণ শেষ পর্যন্ত পুরোহিত পাওয়া গিয়েছিল। যথাসময়ে ভোর রাত্রে সন্ন্যাসও হয়ে গেল। বিরজা হোমে আচার্য ছিলেন স্বামী জগদানন্দজি এবং সন্ন্যাসের মন্ত্র শোনালেন মহাপুরুষজি স্বয়ং। সন্ন্যাসের পর গঙ্গা স্নান করে এবং অন্নপূর্ণা ও বিশ্বনাথ দর্শন করে আমরা মহাপুরুষজিকে সাষ্টাঙ্গ প্রণাম করলাম। সন্ন্যাসের পরে ভিক্ষা করতে হয়। প্রথম ভিক্ষা দিলেন মহাপুরুষজি নিজেই একটি টাকা দিয়ে এবং বললেন, জিলিপি কিনে খেও। আমরা অদ্বৈতাশ্রমের খোলা মাঠে বসে তাই করেছিলাম। তখনও সেখানে মন্দির হয়নি। দুপুরের ভিক্ষা মিলেছিল কাকিমার বাড়িতে। একজন উচ্চপদস্থ পুলিশ কর্মচারী কাশীতে বাস করতেন। সে পরিবারের সকলেই ঠাকুরের ভক্ত এবং ওই ভদ্রলোকের স্ত্রীকেই সকলে শ্রদ্ধা সহকারে কাকিমা বলে ডাকতেন। দেওঘরে আমাদের প্রচুর কাজ ছিল, সুতরাং সন্ন্যাসের পর যত শীঘ্র সম্ভব দেওঘরে ফিরে গেলাম। আমি বলতে চাই না যে আমি সবসময়ই তাঁর আদর পেয়েছি এবং কখনো বিরক্তিভাজন হইনি। একবার বেলুড়ে আছি, তখন দেওঘর বিদ্যাপীঠের সব রকমেরই অভাব, টাকা, ছাত্র, শিক্ষক ইত্যাদি। তখন একজন বয়স্ক সাধু, নাম নলিনী মহারাজ, যাকে নলিন মাস্টার বলে সকলে ডাকতেন, তিনি বললেন, অমুক থিয়েটারের কর্তা তার বাড়ির একটি ছেলেকে দেওঘরে দেওয়ার কথা ভাবছেন। তুমি গিয়ে দেখা করলে ভালো হয়, আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব। তাই একদিন তার সঙ্গে থিয়েটারের কর্তার বাড়িতে গেলাম। বেঞ্চির অনেকগুলি লাইন পেরিয়ে অফিসে উপস্থিত হলাম। কর্তা সেখানে ছিলেন না এবং খবর পেলাম বাড়িতে গেলেও হয়তো দেখা হবে না। তাই মঠে ফিরে এলাম এবং মহাপুরুষ মহারাজের কাছে সব নিবেদন করলাম। তিনি শুনেই খুব গম্ভীর হয়ে গেলেন, হ্যাঁ না কিছুই বললেন না। আমি এতেই বুঝে নিলাম যে কাজটি ভালো হয়নি, সুতরাং ওই সাধুর সঙ্গ পরিত্যাগ করলাম। পরে ইনি সঙ্ঘ ছেড়ে চলে যান। 1929 খ্রিস্টাব্দে বেলুর মঠে থাকাকালে উদ্বোধন কার্যালয়ে বা মায়ের বাড়িতে একটা বড় রকম পরিবর্তনের চেষ্টা চলছে। নানা কারণে এর অনেকটাই মহাপুরুষজিকে জানানো হতো না। একদিন কর্তৃপক্ষ আমাকে আদেশ করলেন, অমুক সময়ে বিকালে ঘাটে নৌকা প্রস্তুত থাকবে এবং তুমি তোমার জিনিসপত্র নিয়ে অপর কয়েকজন সাধুর সঙ্গে উদ্বোধনে যাবে। সেখানে স্বামী বিরজানন্দ প্রেসিডেন্ট হবেন, আত্মবোধানন্দ বা সত্যেন মহারাজ ম্যানেজার হতে যাচ্ছেন। তিনি কিছুদিন থেকে তোমাকে কাজ শিখিয়ে দেবেন এবং তোমাকে ম্যানেজার হতে হবে। পূর্বেই আঁচ পেয়েছিলাম এ ব্যবস্থাটা মহাপুরুষজিকে না জানিয়েই করা হচ্ছে। তবু গুরুদেবকে না জানিয়ে বা তাকে প্রণাম না করে আমার এ কাজে অগ্রসর হওয়া অনুচিত, এই ভেবে আমি তার ঘরে গেলাম এবং প্রণাম করে সব কথা বললাম। তিনি শুনে খুব গম্ভীর এবং চিন্তামগ্ন হলেন, কিন্তু মুখে কিছু বললেন না। অগত্যা আমি নৌকায় গিয়ে উঠলাম। এর পরবর্তী সব ঘটনা রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসে লিখিত আছে। তবে আমাকে ওখানে বেশি দিন থাকতে হয়নি। কিছুদিন পরে সত্যেন মহারাজ ম্যানেজারের কাজ করতে রাজি হলেন এবং আমি বছর দেড়েক উদ্বোধনে কাজ করে দেওঘরে ফিরে গেলাম। আরেকটি দুঃখের ঘটনা, মহাপুরুষজি তখন পক্ষাঘাত রোগে চলৎশক্তি ও বাক্যহীন হয়ে বিছানায় শুয়ে থাকতেন। আমি দেওঘর থেকে একটি সুন্দর বড় পাকা পেঁপে নিয়ে গিয়েছিলাম শ্রী শ্রী ঠাকুরকে দেবার জন্য। ওটি দেখে মহাপুরুষজির একজন সেবক বললেন, ওকে দেখিয়ে নিয়ে এসো। আমি সেটি নিয়ে তাকে দেখাতে গেলে তার মুখ একটা বেদনা ও বিরক্তিতে ভরে উঠল। সেখানে আর কেউ উপস্থিত ছিলেন না যিনি বুঝিয়ে দিতে পারতেন মহাপুরুষজি ঠিক কি চান। পরে আমার মনে হয়েছিল তিনি হয়তো বলতে চেয়েছিলেন, এটি ঠাকুরকে দাও, আমার কাছে এনেছো কেন? কারণ তার স্বভাবই এই ছিল যে কেউ কিছু নিয়ে এলে জিজ্ঞাসা করতেন, ঠাকুর ঘরে গিয়েছিলে কি এবং ঠাকুরকে কিছু দিয়েছ কি?
সে বেদনা ভরা মুখের স্মৃতি আজও আমার মনে আছে, এবং আজও তা আমাকে পীড়া দেয় যে আমি এমন বোকা, তার ভাব বুঝতে পারলাম না। বিরক্তি দিয়ে স্মৃতিকথা শেষ না করে কয়েকটা বিচ্ছিন্ন ঘটনার কথা লিখে যাই। একবার লালগড়ের রাজা যোগেন্দ্রনাথ সাহস রায় একখানি জরিদার মূল্যবান শাল মহাপুরুষজিকে অর্পণ করলে তিনি বলে উঠলেন, এরপর একখানি কালো পেড়ে ধুতি নিয়ে এসো এবং একটি ছড়ি দাও, আমি সেই ছড়ি ঘোরাতে ঘোরাতে এবং শীষ দিতে দিতে বেরিয়ে আসি। একদিন সকালে আমরা জনকয়েক সাধু ব্রহ্মচারী মহাপুরুষজির সামনে দাঁড়িয়ে আছি। এমন সময় একজন সাধু প্রণাম করে বললেন, মহারাজ, আমি ঋষিকেশে তপস্যায় যাচ্ছি। তখন মহাপুরুষজি বললেন, একজন সাধু তপস্যায় যাচ্ছিল, তাকে অন্য সাধু জিজ্ঞাসা করল, স্বামীজি আপ কাহা যা রহে হ্যাঁ? স্বামীজি জোর গলায় উত্তর দিলেন, मैं ঋষিকেশ যা রাহা হুঁ। তারপর যখন সেই সাধু ঋষিকেশ থেকে ফিরছে, তখন আর একজন তাকে জিজ্ঞাসা করল, স্বামীজি আপ কাহা সে আ রহে হ্যাঁ? স্বামীজি তখন সরু গলায় টেনে টেনে বলল, আরে ভাই, ঋষিকেশ সে। ততদিনে সত্রের রুটি খেয়ে এবং ম্যালেরিয়ায় ভুগে স্বামীজির অস্থি চর্মসার হয়ে গেছে। সেবারে তিনি সবেমাত্র উটি থেকে ফিরে এসেছেন এবং মঠ বাড়ির একতলায় গঙ্গার ধারের বারান্দায় সন্ধ্যার সময় বসে কথা বলছেন। সামনে দাঁড়িয়ে আছে জনকয়েক ভক্ত ও সাধু। উটিতে দীর্ঘকাল থাকার ফলে তাঁর স্বাস্থ্যের উন্নতি হয়েছিল এবং বর্ণ বেশ উজ্জ্বল হয়ে উঠেছিল। তাকে দেখাচ্ছিল বেশ সুন্দর, এবং তিনি উৎফুল্লভাবে উটির কথা বলে যাচ্ছিলেন। সে জায়গা কত সুন্দর, কিরকম তার অনুভূতি হয়েছে, ভক্তরা কত সজ্জন ইত্যাদি। সব কথাই ভালো লাগছিল, কারণ আনন্দে মন ভরে উঠেছিল, কিন্তু কোনো কথা মনে করে রাখতে পারিনি। মহাপুরুষ মহারাজ তখন অতি বৃদ্ধ, নিজের ঘরেই সর্বদা থাকেন। এমন সময় একদিন সকালে কালী পূজার প্রসাদ একটা বড় থালায় সাজিয়ে তাঁর সামনে ধরতে তিনি বললেন, এত খাবো কি করে? মা তো দৃষ্টি ভোগ করেন, কিন্তু আমাকে মুখে খেয়ে পেটে হজম করতে হবে। তবু প্রসাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে কিঞ্চিৎ মাত্র গ্রহণ করলেন।